সুলতানগঞ্জের এক অভিশপ্ত কুয়ো, যার রহস্য আজও অমীমাংসিত। কি লুকিয়ে আছে সেই অন্ধকারে? চলো শুরু করা যাক আজকের ভয়ঙ্কর গল্প। এমনই আরও রহস্যময় ও ভয়ঙ্কর গল্প শুনতে সঙ্গে থাকো শুধুমাত্র ভৌতিক রহস্য চ্যানেল। তখন সবেমাত্র শেষ বিকেলের মলিন আলো আর একটু বেশি ম্রিয়মাণ হয়ে আসছিল। যেসব পাখিরা সারাদিন এখানে সেখানে কিচিরমিচির করে খাবারের সন্ধানে ঘুরে বেড়ায়, তারা দল বেঁধে নীড়ে ফিরছিল। তখন সবেমাত্র আকাশের প্রেক্ষাপটে একটি দুটি করে জাগছিল অনেক তারা, আর শেষ হয়ে আসছিল একটি কর্মক্লান্ত দিন। সুলতানগঞ্জ নামটার সাথে হয়তো আপনাদের খুব বেশি পরিচয় নেই। আসলে আমরা যারা ভ্রমণ করি দিল্লি, ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ, জয়পুর, তারা কখনো ভুলে আগ্রা থেকে 60 মাইল দূরের এই গ্রাম্য জনপদে পা রাখি না। যাবই বা কেন? এখানে কি কোনো শাহজাহান বানিয়েছেন প্রেমের সমাধি তাজমহল? এখানে কি কেউ তৈরি করেছেন কুতুব মিনার অথবা হাওয়া মঞ্জিল? এখানে কোনো মন্দির নেই, কোনো মসজিদ নেই, গির্জা নেই। নেহাতি পশ্চিম উত্তরপ্রদেশের এক দেহাতি গ্রাম, কিন্তু ইতিহাসের ছাত্র যারা, তারা জানেন একটা সিপাহী বিদ্রোহের সাথে এই গ্রামটির নাম মিলেমিশে উচ্চারিত হতো। এই রহস্যময় কুয়ো আছে এখানে। এমন কত কুয়োই আছে ভারতের নানা গ্রাম শহরে। এই কুয়োটার একটু বিশেষত্ব আছে। কি আছে সেটা দেখব বলে শহর কলকাতা থেকে এই হেমন্ত অবকাশে আমাকে ছুটে আসতে হয়েছে সুলতানগঞ্জে। সুলতানগঞ্জে পা দেয়া মাত্র আমার সাথে হঠাৎ আলাপ হয়ে গেল এক যুবকের। তার নাম গুলাব সিং। সে এক পত্রকার, অর্থাৎ আমার মতোই অধম সাংবাদিক। গত 2 মাস ধরে চৌধুরী সাহেবের কুয়োকে নিয়ে গড়ে ওঠা রহস্যের যে জলটা ক্রমশ ছড়িয়ে পড়েছে চারিদিকে, তার আড়ালে কি আছে সেটা জানতে সে পা রেখেছে ওই আধা শহর আধা গ্রামে। তার বাড়ি দিল্লিতে, মোটামুটি চলে এমন একটি সাপ্তাহিক স্টাফ রিপোর্টারের কাজ করে। খবরের পাতায় এই অভিশপ্ত কুয়ো সম্পর্কে যেসব খবর বেরিয়েছিল তার কাটিং আমি নিয়ে এসেছি আমার ফাইলে। এর সাথে গুলাব সিংয়ের কাছ থেকে বেশ কয়েকটি প্রতিবেদন পেলাম, সেগুলোকে জেরক্স করে রাখি। একই হোটেলে পাশাপাশি ঘরে ছিলাম আমরা, কেননা দেখলাম চৌধুরী সাহেবের ওই কুয়ো সম্পর্কে ইতিমধ্যেই গুলাব সিং অনেক গবেষণা করেছে। আজ রাত তার কাছ থেকে পুরো গল্পটা শুনে নিতে হবে। এখনও 2 দিন অপেক্ষা করতে হবে আমাদের। আজ 21, মাঝে একটা দিন, পরশু 23। প্রতি মাসের 23 তারিখ ঠিক রাত 12টা বাজার সাথে সাথে চৌধুরী সাহেবের অভিশপ্ত কুয়োতে এমন একটা ঘটনা ঘটে যায় যা আমাদের হৃদস্পন্দন চিরদিনের জন্য স্তব্ধ করে দিতে পারে। রাতের খাওয়া শেষ করার পর গুলাব সিংকে ডেকে পাঠাই আমার ঘরে। তারপর আমার আমন্ত্রণে সে বলতে শুরু করে ওই কুয়োটির আশ্চর্য কাহিনী। আজ থেকে 200 বছরের বেশি আগে সুলতানগঞ্জে সিপাহী বিদ্রোহের দাউ দাউ আগুন ছড়িয়ে পড়েছিল। তখন এখানকার তহসিলদার অর্থাৎ জমিদার ছিলেন চৌধুরী ওম প্রকাশ। দশাশই চেহারা ছিল তার, মনে ছিল দুর্জয় সাহস। কথিত আছে তিনি নাকি বাঘের সাথে এক হাতে
লড়াই করতেন। বুনো শুয়োরের পেট ফুঁড়ে দিতে পারতেন খালি হাতে। রোজ আস্ত একটা দুম্বা দিয়ে সারতেন তার দুপুরের আহার। ছসের দুধ ঢকঢক করে খেয়ে ফেলাটা কোনো ব্যাপারই ছিল না চৌধুরী ওম প্রকাশের কাছে। যখন খবর এলো দিল্লিতে আবার বিদ্রোহী সেনারা বসিয়ে দিয়েছে মোগল বংশের অকর্মণ্য এক সম্রাটকে, তখনই এখানে সেখানে উড়ল স্বাধীনতার জয় পতাকা। দিল্লি থেকে বেশি দূরে নয় সুলতানগঞ্জ, এখানেও দেখা দিল আশ্চর্য ঘটনা। সিপাহীরা দলে দলে বিদ্রোহ করতে শুরু করেছে। এই সুলতানগঞ্জেই ছিল একটি সেনা ছাউনি বা ক্যান্টনমেন্ট। সেখানকার সেনাবাহিনীর প্রধান ক্যাপ্টেন জনসনকে গুলি করে মারা হলো সকলের চোখের সামনে। একদিন ধরে সমস্ত শহর জুড়ে সিপাহীদের সে কি উল্লাস! যে কয়েক ঘর ইউরোপীয় ছিল তারা ভয়ে ঠক ঠক করে কাঁপছে তাদের ঘরের আগল বন্ধ করে। ঠিক এমনই এক মুহূর্তে রঙ্গমঞ্চে এসে দাঁড়ালেন চৌধুরী ওম প্রকাশ। মনে প্রাণে ছিলেন তিনি ব্রিটিশের সহযোগী। সামান্য উৎকোচের লোভে শুরু হলো তার বিশ্বাসঘাতকতা। তখন ব্রিটিশ সরকার বিদ্রোহী সেনাদের অনেকখানি শায়েস্তা করে ফেলেছে। এখানে ওখানে একে একে আত্মসমর্পণ করেছে সিপাহী বিদ্রোহের নেতারা। বলা যেতে পারে একেবারে ঘুরে গেছে পাশার চাল। সুলতানগঞ্জে যে কয়েক ঘর ইউরোপিয়ান ছিল তারা সকলেই চৌধুরী ওম প্রকাশের হাভেলিতে নিরাপদ আশ্রয়ে চলে গেল। শুধু তাই নয়, চৌধুরী ওম প্রকাশের পোষা লেঠেলদের দল এবার ছাপিয়ে পড়ল সিপাহীদের ওপর। দুপক্ষের মধ্যে শুরু হলো দারুণ লড়াই। শয়ে শয়ে সিপাহীদের মাথা ফাটল, অনেকে আরও বেশি আহত হলো, অনেককে বেদমভাবে মারা হলো চাবুক দিয়ে। ইতিমধ্যে দিল্লি থেকে সুলতানগঞ্জে পৌঁছে গেছে গোঁড়া সৈন্যের দল। তারা ঘোড়ার পিঠে চড়ে সমস্ত শহর জুড়ে দাপিয়ে বেড়ালো। চোখের সামনে যাকে পায় তাকেই ধরে নিয়ে প্রচণ্ড প্রহার করছে। সে এক নিদারুণ অরাজক অবস্থা। হঠাৎ একদিন মধ্যরাতে বাতাসের বুক চিরে ছড়িয়ে পড়ল সেই আশ্চর্য দুঃসংবাদ। চৌধুরী ওম প্রকাশ নাকি তার শোবার ঘরে সিলিংয়ের সাথে ফাঁস লাগিয়ে ঝুলছে। তার প্রাণহীন শরীর দেখলে শিউরে উঠতে হয় ভয়ে। চোখ দুটো ঠিকরে বেরিয়ে আসছে, জিভ ঝুলে গেছে, পরনে রাতের পোশাক। কেমন করে ঘটলো এই অঘটনটা? কেউ কোনো উত্তর দিতে পারছে না। চৌধুরী ওম প্রকাশের মনের মধ্যে এমন কি কোনো লুকোনো ব্যথা ছিল? জীবনের সফলতা বলতে যা বোঝায় তা তো পুরোপুরি অর্জন করেছেন তিনি। তারই নির্দেশে হাজার হাজার মানুষ ওঠা বসা করে। বিশাল হাভেলি আছে তার, আছে 8টি ঘোড়ার ব্রুহাম গাড়ি। অনন্ত অর্থের মালিক তিনি। ব্রিটিশরাও তার কথার যথেষ্ট মূল্য দিয়ে থাকেন। তাহলে চৌধুরী ওম প্রকাশের আত্মহত্যার অন্তরালে সত্যি সত্যি কি রহস্য ছিল? সেটা কোনো দিনই জানা গেল না। তারপর থেকে অনেকে ভুলে গিয়েছিল ঘটনাটা। চৌধুরী ওম প্রকাশ যে হাভেলিতে থাকতেন সেটাও একদা জনশূন্য হয়ে যায়। তার কোনো সন্তান ছিল না। উত্তরাধিকারী বলতে যারা ছিল তারা জমিজমা বেচে চলে যায় আগ্রা শহরে। সেখানেই নতুন করে প্রাসাদ তৈরি করে। আগ্রা থেকে দূরে সুলতানগঞ্জে চৌধুরী ওম প্রকাশের হাভেলি। ধীরে ধীরে এক মলিন অতীতকে সঞ্চয় করে জীর্ণ থেকে আরও জীর্ণ হতে থাকে। প্রথম অঘটনটা ঘটে বছর 2 আগে জুন মাসের 23 তারিখ। ঠিক মতো বলতে গেলে 1998 সালের 23শে জুন।
চৌধুরী ওমপ্রকাশের হাভেলির সামনে আছে যে বিরাট কুয়োটা, সেখানে হঠাৎ শোনা যায় এক বুক চাপা আর্তনাদ। মনে হয় কে যেন তার কোনো কৃতকার্যের জন্যে অনুশোচনা করছে। স্বভাবতই ভেঙে যায় গায়ের লোকের ঘুম। ঘুম ভাঙা চোখে ছুটে আসে তারা। অনেকে ভেবেছে গ্রামে বুঝি কোনো অলৌকিক অত্যাচার শুরু হয়ে গেছে। হাতের কাছে যা ছিল, সরকি, লাঠি, তরোয়াল সবই নিয়ে বেরিয়ে আসছে তারা। কিন্তু কোথায় কি, কোনো মানুষ চোখে পড়ছে না। শুধুই কুয়োর ভেতর থেকে একটা বুক ফাটা আর্তনাদ বেরিয়ে আসতে চাইছে বাইরের বাতাসে। পরদিন সব চুপচাপ। থানা থেকে ডিউটি অফিসার এসে গেছে, কিন্তু ঝিঝি পোকার একটানা করুণ কান্না ছাড়া আর কোনো শব্দ নেই। দেখতে দেখতে দিন কাটতে থাকে। জুনের পরে আসে জুলাই। মৌসুমি মেঘের দল উত্তরপ্রদেশের কাঠফাটা রোদ্দুরকে হারিয়ে দেয় মাঝে মধ্যে। বন্ধুরা, আজকে গল্পটা এই পর্যন্তই। এই গল্পের শেষ পর্ব নিয়ে খুব শীঘ্রই আবার ফিরব। গল্পটা তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্টে অবশ্যই জানিও। আর ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে, লাইক করে আমার পাশে থাকতে হবে, যাতে আরও নতুন নতুন গল্প তোমরা শুনতে পাও বা আমি শোনাতে পারি। তাহলে বন্ধুরা, আজকের মতো বিদায়। দেখা হচ্ছে এই গল্পের শেষ পর্ব নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। রাধে রাধে।